আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ এবার হাত ধোয়া শেষ হলে মুচকি হাসলো। একটু ভেবে ধারার দিকে হঠাৎ ঝুঁকে এলো। আলতো করে হাত বাড়িয়ে ধারার শক্ত করে মুঠোয় রাখা আঁচলটা টেনে নিল। ভেজা হাতটা মুছে নিল সন্তর্পণে। এবার ধারাও অবাক হয়ে তাকালো, চোখ বড় বড় করে চমকে উঠল। শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল, আমার কাছে টিস্যু নেই, বলেই নিজের ভেজা হাতটা মুছতে লাগলো সেই আঁচলে, যেন এটাই সবচেয়ে স্বাভাবিক কাজ। ধারা এবার পুরোপুরি স্তব্ধ। এতটা সহজ হতে পারে কেউ? এতটা স্বাভাবিকভাবে ভেঙে দিতে পারে কারো লজ্জা আর দূরত্বের দেয়াল? সে এবার চোখ নামিয়ে ফেললো। ঠোঁটের কোণে একটু হাসি রেখা টেনে আনতে চাইলো, কিন্তু পারল না। বুকের ভেতর কেমন ধক করে উঠলো। এই মানুষটা যদি তার পাশে থেকে যায়, সারা জীবন এমন করে থাকলে কেমন হয়? ধারার আজ ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। সিএনজি চলতে শুরু করলে ধারা এবার মিনমিন করে বলল, আপনি অত দূরে হেঁটে গেলেন কেন? আশপাশ থেকেই তো কিছু একটা আনতে পারতেন। শ্রাবণ বিরিয়ানির প্যাকেট দুটো হাতে নিল, তারপর বলল, তোমাকে কিছু খাওয়াতে ইচ্ছে করলো তাই একটু হাঁটলাম। আর কি বা হবে, হেঁটেই তো এসেছি, হামাগুড়ি দিয়ে তো আসিনি। ধারা এবার কথা খুঁজে পেল না। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন গুলিয়ে উঠল। কেউ হয়তো প্রথমবারের মতো তার জন্য একটু কষ্ট করলো, কেউ তার খিদেটাকে গুরুত্ব দিল। এই হেঁটে আসাটা হঠাৎ করেই খুব দামি একটা অনুভূতিতে পরিণত হলো ধারার কাছে। কিন্তু এতক্ষণে ধারা লক্ষ্য করলো শ্রাবণের অদ্ভুত কার্যক্রম। শ্রাবণ কিছুক্ষণ থো মেরে প্যাকেট দুটোর দিকে তাকিয়ে থেকে ফট করে তুলে নিয়েছে। ধারা বুঝে ওঠার আগেই ইতিমধ্যে শ্রাবণ 2 প্যাকেট বিরিয়ানি এক প্যাকেটে ঢেলে ফেলেছে, মানে দুটোই একসাথে করে নিয়েছে। এবার অবাক হলো ধারা, তারা কি এক প্যাকেটেই দুজন খাবে নাকি? হাই হাই, তা কিভাবে হয়? ধারা অবাক হয়ে কিছু বলে ওঠার আগেই শ্রাবণ তড়িঘড়ি করে বিরিয়ানির লুকমা তুলে ধরে ধারার মুখের সামনে। তারপর বলল, নাও, মুখ খুলো। অবাকের রেশ কাটতেই চাইছে না। ধারার এবার মনে মনে বিরক্ত লাগলো। কি এক বাজে অবস্থা! আজ কি অবাক হওয়ার এই দিন নাকি? সকাল থেকে একের পর এক কাণ্ডে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে মেয়েটা। এখন আবার এই লোক কি তাকে খাইয়ে দিতে যাচ্ছে নাকি? আশেপাশে আর চোখে তাকালো ধারা। যদিও তারা এখন রাস্তায় আছে, আশেপাশে দেখার মতো কেউ নেই, কিন্তু সিএনজির চালকটা তো আছে। ধারা এবার মিনমিন করে বলল, আমি তো নিজে খেতে পারতাম। ভুরকুচকে তাকালো শ্রাবণ। কড়া কণ্ঠে বলে উঠল, তুমি আমার সামনে বেশি মাতাব্বরি করতে আসবে না মেয়ে। ছোট মানুষ, ছোটর মতো থাকো। এত বেশি বুঝো কেন তুমি? এখন তুমি নিজে খেতে গেলে হাত ধুতে হবে, আর রাস্তাতে অত কিছুর দরকার নেই, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। ধারা এক মুহূর্ত বোবার মতো তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। লোকটা সত্যিই লুকমা তুলে রেখেছে তার জন্য। একেবারে গম্ভীর অথচ স্নেহময় কণ্ঠে আদেশ করছে খেয়ে নিতে। এ আবার কেমন মানুষ? মাথার মধ্যে হাজারটা চিন্তা একেবারে ঘুরপাক খাচ্ছে। আশেপাশের কেউ দেখছে না তো? সিএনজি ড্রাইভার কি ভাবছে? এত বড় হয়ে গেছে আর এখন কেউ লুকমা তুলে খাওয়াবে? এটা কি মানায়? কিন্তু অবাক করার বিষয় হলো ধারা বিরক্ত হতে পারছে না, রাগ করতেও পারছে না। যেন শ্রাবণের চোখে চোখ রাখলেই সব অস্বস্তি কোথায় গলে যায়। মনে হচ্ছে লোকটা যতটা গম্ভীর মুখে কথাটা বলছে, ঠিক ততটাই যত্নে বলেছে। একদম ছোটবেলায় মা যেভাবে বলতো তেমন, বা আরো কাছের কেউ, যার সামনে ছোট হয়ে থাকতেও একটা নিরাপত্তা থাকে। তারা মুখ নামিয়ে বলল না কিছু, কেবল চোখের কোণ দিয়ে শ্রাবণের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে একটু মুখ খুলে লুকমাটা নিল। লজ্জায় গলা শুকিয়ে আছে তার, মুখ নিচু, চোখের পাতাও কাঁপছে। শ্রাবণ এবার অত্যন্ত স্বাভাবিকভাবে নিজেও খেলো, তারপরে লুকমা তুলতে লাগলো। দেখে মনে হচ্ছে এটা খুব পরিচিত একটা দৃশ্য, খুব চেনা অভ্যাস। একটা ভারী নিঃশ্বাস ফেললো ধারা। তার আজকের সকালটা কেমন ছিল? অবহেলা, অপমান সব পেছনে পড়ে গেছে যেন। এখন কেবল একটা অদ্ভুত নরম সময়, যেখানে কেউ তাকে খাইয়ে দিচ্ছে আর সে মুগ্ধ হয়ে তা গ্রহণ করছে। ধারা এবার ধীরে ধীরে বলল, একটা কথা বলি। শ্রাবণ একটু থমকে গেল। লুকমাটা হাতে নিয়ে সে কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার মুখের দিকে। মনে মনে কিছু একটা বুঝতে পেরেছে শ্রাবণ। উপলব্ধি করতে পেরেছে মেয়েটা কি বলতে চাইছে, আর এটাও বুঝতে পেরেছে ধারা যা বলতে চাইছে তা এই মুহূর্তে শুনতে মোটেও ইচ্ছুক নয় শ্রাবণ। এখন যদি মেয়েটা আবার বলে যে আমি কখনো বিরিয়ানি আগে খাইনি, তাহলে এর থেকে খারাপ কিছু হবে না শ্রাবণের জন্য। শুনতে পারবে না সে। এই মেয়েটার স্বাভাবিকভাবে বলা অপ্রিয় কথাগুলো শুনতে বেশ নির্মম লাগে, তাই সে মাথা চাকালো। খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, চুপচাপ খাও। ধারা বোধহয় অবাধ্য হলো, মাথা নামিয়ে মিনমিন করে বলল, একটু বলি, নইলে পেট ব্যথা করবে। ফিক করে হাসলো শ্রাবণ। মনে মনে হিসেব কষলো, আবিষ্কার করলো মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে তার সাথে, তাই মুখে বলল, আচ্ছা তাহলে বলো। ধারা এবার আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, মা বলেছিল আপনি নাকি ভালো, কিন্তু আমার মনে হয় আপনি। ভ্রুকুচকে ফট করে তাকালো শ্রাবণ। চোখ শুরু করে বুঝতে চাইলো ধারা কি বলতে চাইছে। মেয়েটা কি তাকে খারাপ বলবে? তাই ভ্রু উঁচিয়ে বলল, আমি। ধারা চোখ পিট পিট করে গম্ভীর মুখে শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ফসকে বলেই ফেললো, আপনি মনে হয় টিকটিকি, না মানে গিরগিটি। মাঝে মধ্যে খুব ভালো, আবার মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যান। শ্রাবণ 2 সেকেন্ড তাকিয়ে থাকলো ধারার দিকে। ধারা একটু ভয় পেয়েছে, খুব সাহস নিয়ে কথাটা বলেছে যে। শ্রাবণের দৃষ্টি দেখে আরেকটু সংকুচিত হলো মেয়েটা। শ্রাবণ ওকে দেখে মুখ গম্ভীর রাখার চেষ্টা করলো ঠিকই, কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হলো না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলো, একটা টেনে রাখা হাসি, যেটা শেষমেশ হালকা গলায় বেরিয়ে এলো। মুখ ফুটে জিজ্ঞেস করলো, টিকটিকি না গিরগিটি, কোনটা? ধারা এবার আর ঝুঁকি নিল না, ফটাফট দুদিকে মাথা নেড়ে অস্বীকার করে বলল, না মানে কোনোটাই না, আপনি তো ভালো।
ভালো। শ্রাবণ এবার গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলল, কিন্তু তুমি তো আমায় টিকটিকি আর গিরগিটি বললে। ধারা এবার নিচু গলায় ফিসফিস করে বলল, না বলিনি, মজা করেছি, আপনি তো ভীষণ ভালো। শ্রাবণ এবার সত্যি সত্যি হেসে উঠল, একটা ভারী প্রাণখোলা হাসি, যেটা খুব কম সময়ে দেখা গেছে তার মুখে। ধারা অবাক হয়ে চেয়ে রইল, যেন প্রথমবার শুনছে লোকটার হাসি। তাকে এমন হেসে উঠতে দেখে ধারা মনে মনে বুঝে গেল সে আর আগের ধারা নেই। সেই যে ভয় পেত, সংকোচ করে মুখ ঢাকতো, দম বন্ধ করে রাখতো নিজের কথা, সেই ধারা এখন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। তার জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন ধারা, যে হাসতে জানে, ঠাট্টা করতে জানে, কিছু একটা বুঝতে শিখেছে। শ্রাবণ এবার চোখ সরিয়ে বিরিয়ানির প্যাকেটের দিকে তাকিয়ে বলল, একটু গিরগিটি হলে ক্ষতি নেই, পারলে তুমিও একটু গিরগিটি হয়ে দেখতে পারো, ভালো লাগবে। মেঘে ঢাকা বিকেলের আলোয় কুড়ে ঘরের মতো জীর্ণ বাড়িটা যেন আরেকটু মলিন দেখাচ্ছে। চারপাশের আগাছায় ভরা আঙিনা, এক কোণে শেওলাধারা ভাঙা কুয়া, বাঁশের বেড়া এদিক ওদিক হেলে পড়েছে, যেন একটু জোরে হাওয়াতেই ভেঙে যাবে। দরজাটার টালমাটাল, কাঠের গায়ে বয়সের দাগ, গা ঘেঁষে নেমে এসেছে খয়েরি ফাটল। ছনের চালে বেশ কয়েকটা জায়গায় পুরনো পলিথিন চেপে রাখা, বৃষ্টির পানির দাগে দেয়াল কালোচে হয়ে গেছে। ভেতর থেকে ভেসে আসছে মাটির ঘরের স্বেত স্বেত গন্ধ, আর দূরে কোথাও যেন কেউ চুলায় ভাত চাপিয়েছে, ধোয়ার গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। শ্রাবণার ধারা পা রাখলো উঠোনের সামনে। পায়ের নিচের মাটিটা শক্ত নয়, বরং কাদামাখা ছিপছিপে। টিনের দরজাটায় একটু আঙুল দিয়ে শব্দ করে জোরে জোরে ডেকে উঠল, ফুফু ও ফুফু। হঠাৎ ওই ভেতর থেকে খট করে শব্দ করে দরজা খুলে গেল। বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা, মুখে লাল পান, ঠোঁটের কোণে সাদা চুনের দাগ, পুরনো সব রং ঝরে যাওয়া শাড়ি গায়ে, চুলে পাক ধরা, তবুও চোখ দুটোতে আশ্চর্য উজ্জ্বলতা। মুখ ভরা পান চিবোতে চিবোতে খুশি হয়ে হা হয়ে গেলেন, যেন অনেকদিন পরে চেনা কাউকে দেখছেন। ধারার ফুফু বলল, আরে ধারা, হায় আল্লাহ তুই। কিছুটা দৌড়ে এসে ধারাকে জড়িয়ে ধরলেন তার ফুফু ললিতা খাতুন। ধারাও চোখে একরাশ হতাশা নিয়ে মিষ্টি হেসে বলল, কেমন আছো ফুফু, শরীর ঠিক আছে? পান খাওয়া দাঁত মেলে হাসলেন ললিতা। ধারার মাথায় দু হাত দিয়ে হাত বুলিয়ে বললেন, ভালো আছি রে বউ, ভালো আছি। তোরে দেইকা বুকটা ভইরা গেল। ধারা চোখের কোনায় আসা পানি মুছতেই ললিতার চোখ ঘুরিয়ে দেখলেন পাশে দাঁড়ানো শ্রাবণকে। খানিক ভ্রু কুচকে নিশ্চিত হতে ধারার দিকে তাকিয়ে ইশারা করলেন। ধারা ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই হঠাৎ মহিলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর বলল, আই হাই, বাজানো আইসে দেহি। ললিতা খাতুনের চোখে মুখে তখন উচ্ছ্বাসের ঢেউ, পানের লাল রঙে যেন আরো ফুটে উঠেছে সেই আনন্দ। শ্রাবণ শব্দহীন হাসলো, জিজ্ঞেস করলো, কেমন আছেন, শরীর কেমন? প্রত্যেক প্রশ্নে ফুকলা দাঁতে হেসে জবাব দিলেন ললিতা। তারপর দ্রুত টেনে বাড়িতে ঢুকালেন। ললিতা খাতুনের স্বামী মারা গিয়েছে 2 বছর আগে। তখন থেকেই এই বাড়িতে তিনি একা একা বসবাস করেন। মাঝে মধ্যে ঘুরে আসেন আত্মীয়দের বাসা থেকে, কিন্তু দিন শেষে এই কুটিরে পৌঁছাতে হয় তাকে। একা থাকেন বলে বাড়িঘরের যত্নও নেন না ঠিক মতো। কয়েক বছর আগেও এই ছোট বাড়িটা অনেক সুন্দর ছিল, ফুলের বাগানে ভরপুর ছিল উঠান, শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সবাই ছিল অনেক গুছানো, সুন্দর পরিপাটি। কিন্তু পরবর্তীতে বয়সের ভারে আর পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে সবকিছু থেকে অবসর নিয়েছেন ললিতা। তবে ভাতিজি আর জামাইয়ের আসার খবর জানতেন তিনি। বিশ্বাস ছিল ধারা দেখা না করে শহরে ফিরে যাবে না, তাই তিনি একটা ঘর খুব সুন্দর করে পরিষ্কার করেছেন। ঘরের মধ্যে থাকা ভাঙ্গা খাটটা মেরামত করে পরিষ্কার করেছে। মাটির ঘর হলেও মোটামুটি সবকিছু তিনি সুন্দর করে রেখেছেন। সেই ঘরে শ্রাবণার ধারাকে জায়গা করে দিলেন ললিতা বেগম। তারপর তড়িঘড়ি করে বিকেলের জন্য কিছু খাবার বানাতে ঢুকে পড়লেন ছাউনির দেয়া রান্নাঘরে। ঘরে ঢুকতেই হাতের ব্যাকপ্যাকগুলো একপাশে গুছিয়ে রাখলো শ্রাবণ। মনে মনে বেশ অবাকও হলো, তাকে যে মাটির ঘরেও থাকতে হবে এটা জানা ছিল না তার। শহরে বসে এসব ভাবতেই গা গুলিয়ে আসতো, কিন্তু কেন যেন এক অজানা কারণে এখন আর খারাপ লাগছে না, বরং বিষয়টাকে উপভোগ করছে। আসলে মানব জীবনে সব রকম অভিজ্ঞতা থাকাই গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিস্থিতি মানুষকে কখন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এ সম্পর্কে কেউ কিছুই জানে না। তাই প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলাটাও একটা গুণ, যা প্রত্যেকের মধ্যে আয়ত্ত করে নেওয়া উচিত। অক্ষমতার মধ্যে কোনো গর্ব নেই, বরং সব বিষয়ে সব পরিবেশে নিজেকে প্রস্তুত করা, যোগ্য করাটাও একটা আত্মসম্মানের পরিচয়ের চিহ্ন। ধারা ময়লা হওয়া টেবিলটাই একটা কাপড় দিয়ে মুছে ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে গোছাতে থাকলো। শ্রাবণ বিছানার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, ধারা, বাড়িটার অবস্থা এমন কেন? ধারা একটু সময় নিল, এরপর ফুস করে নিঃশ্বাস ফেললো। ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, ফুফুর স্বামী মারা যাওয়ার পর উনি একেবারেই একা হয়ে গিয়েছিলেন। সংসারের কাজকর্ম, বাড়ির যত্ন সবকিছুই মন থেকে উঠে যায়। আগের মতো আর তার বাগানের ফুলের যত্ন নেন না, উঠান গুছিয়ে রাখেন না। আগের এই ঘর, এই উঠান অনেক সুন্দর ছিল জানেন। আমিও ছোটবেলায় এখানে এলে এত সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতাম, কিন্তু সময় সে তো সবকিছু বদলে দেয়। ফুফা মারা যাওয়ার পর এই ছোট্ট বাড়িটা একদম ধ্বংস হয়ে গেল। আবার ফুফুরও তো সন্তান হয়নি, তাই কেউই নেই তার। শ্রাবণ কপালের ভাঁজ গভীর করলো, প্রকুচকে বলল, তাহলে কেউ কি খোঁজ নেয় না উনার? ধারা ম্লান হেসে মাথা নাড়ালো, বলল, শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন আসে যায়, কিন্তু কেউ ওই দীর্ঘ সময় এখানে থাকে না। ফুফু হয়তো একা থাকার অভ্যাস করে ফেলেছেন, কিংবা একা থাকার যন্ত্রণা ঢাকতে শিখে গেছেন। শ্রাবণ চুপ করে রইল।
এরপর ধীরে ধীরে গিয়ে বসে পড়লো বিছানার উপর। বিছানার চাদর ধোয়া হয়েছে, খাটটাও নড়বড়ে হলেও মেরামত করা হয়েছে, আবার বালিশ খাতা সব গুছিয়ে রাখা। একটু মনোযোগ দিলেই বুঝতে পারা যায় যে ললিতা খাতুন তার অতিথিয়তার জন্য কোনো ত্রুটি রাখেননি। যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্রামের কিছু কিছু মানুষদের এমন উদার মন মানসিকতা সবাইকে মুগ্ধ করতে বাধ্য। মনে মনে অপরাধবোধ হলো শ্রাবণের, কিছুটা লজ্জাবোধ করলো। তারা ইতিমধ্যে জামা কাপড় সব বের করে ফেলেছে। শ্রাবণ এবার বিছানায় বসেই ধারার দিকে পূর্ণ দৃষ্টি ফেললো। কিছুক্ষণ ব্যস্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো নিভৃতে। মনে মনে অকারণেই আবিষ্কার করলো ধারার মুখটা অনেক স্নিগ্ধ। কখনো সাজেনি মেয়েটা, যেই সে বাসর ঘরে একবার দেখেছিল সেটাই শেষ। এরপর থেকে কাজল দিতেও দেখেনি মেয়েটাকে। যদিও বাসর রাতে শ্রাবণ খুব একটা মনোযোগ দিয়ে দেখেনি ধারাকে, ওভাবে প্রয়োজন বোধ মনে করেনি। তবে আজ এই মুহূর্তে হুট করেই ধারাকে সাজতে দেখার ইচ্ছে জাগলো। সাজলে যে মেয়েটাকে আরো কতটা স্নিগ্ধ দেখাবে তারও হিসেব কষতে ব্যস্ত হলো শ্রাবণ শেখ। মনে মনে ভাবলো, আচ্ছা ওই টানা কিন্তু সরল চোখ জোড়ায় কি কাজল দিলে তিব্বতের রানীর মতো দেখাবে পিচ্চিটাকে? ঠোঁটে একটু লাল রঙা প্রসাধনী দিলে কি রাজকুমারীর মতো দেখাবে? আর সব সময় খোপা করে রাখা লম্বা চুলগুলো খুলে দিলে কি অপ্সরা মনে হবে? সত্যিই কি মনে হবে? তারা কি এতটা সুন্দর? তা তো জানা নেই শ্রাবণের, তবে সে দেখেনি কখনো। নিজেও অবাক হলো শ্রাবণ। তারা যে খুব বেশি তাক লাগানোর মতো সুন্দরী তা কিন্তু না, তবে মায়াময় মুখটার স্নিগ্ধতা দেখে যে কেউ হারিয়ে যেতে বাধ্য বলে মনে করলো শ্রাবণ। আরেকটা জিনিস মনে পড়লো তার, ধারার খোলা চুলে শাড়ি পরে দেখার সৌভাগ্য এখনো হয়নি, সেটাও দেখার ইচ্ছে জাগলো। শ্রাবণ যখন তার মস্তিষ্কের বিশেষ জায়গাটায় চিন্তা করতে ব্যস্ত, তখনই ধারার কাপড় ঝেড়ে গুছিয়ে রাখার শব্দে হুঁশ ফিরল তার। এতক্ষণ যাবত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনার মধ্যে বিষম খেলো মনে মনে। শব্দ করে গলা খাকারি দিল। শ্রাবণের গলা খাকারির শব্দে ফট করে ধারা তার দিকে তাকালো। দেখে মনে হলো শ্রাবণের কোনো কিছু দরকার, কিন্তু সেটা জানতে চাইছে চোখ দিয়েই। শ্রাবণ এবার ধারার দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আমার গোসল করতে হবে, ঘেমে ক্লান্ত হয়ে গিয়েছে। ধারা এবার একটু চিন্তায় পড়লো। চারপাশে একবার তাকিয়ে ঠোঁট কামড়ে ধরলো। বোঝা গেল কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। এরপর মিনমিন করে বলে উঠলো, আসলে ফুবুর বাড়িতে, মানে এখানে তো আসলে। শ্রাবণ কপাল কুচকালো। মেয়েটা মাঝে মাঝে এমন আমতা আমতা করে। ফুস করে শ্বাস ফেলে শ্রাবণ জানতে চাইলো, এখানে তো আসলে কি? ধারা মাথা নিচু করে গলার স্বর আরো নিচু করলো। আঁচলে আঙ্গুল দিয়ে খুঁট করে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে এখানে কোনো বাথরুম নেই। শ্রাবণ আকাশ থেকে পড়লো তৎক্ষণাৎ। মুখে অবাকের ছাপ ফুটে উঠলো। হতবাক হয়ে অসহায় গলায় বলল, কি বাথরুম নেই মানে? তাহলে মানুষ গোসল করে কোথায়? তারা ইতস্তত করলো। হাতের আঁচলে আঙ্গুল পেঁচানোর গতিটা আরো ধীরে করলো। তারপর বলল, পুকুরে। মানে বাড়ির পেছনে পুকুরেই সবাই গোসল করে, ওখানেই গোসল করতে হবে। যদিও বাকিটা যেন গিলে ফেললো ধারা। গলার স্বরে দ্বিধা, চোখে মুখে অস্বস্তি, যেন পুকুরে গোসল করার কথা বলাটাই তার জন্য লজ্জাজনক হয়ে গেল। শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকলো। এমনটা নয় যে সাঁতার জানে না, কিন্তু পুকুরে গোসল করার অভিজ্ঞতা নেই বললেই চলে। যাক, কি আর করার, মেনে নিতেই হবে। এমনটা ভেবেই দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। তারপর ব্যাগ থেকে টাওয়েল আর টি শার্ট ট্রাউজার বের করে হাতে নিয়ে আবারও হুট করে থমকালো। ধারার দিকে তাকিয়ে হতবিম্বল গলায় বলল, ওয়েট এ সেকেন্ড, বাথরুম না থাকলে বাকি কাজ কোথায় সারবো? তারা প্রথমে কথাটা বুঝতে পারলো না, তাই কিছুক্ষণ চোখ পিট পিট করে তাকালো। শ্রাবণ বুঝলো হয়তো যেটা ভাবছে সেটাই, তাই চোখ বড় বড় করে মাথা নেড়ে বলল, ডোন্ট টেল মি যে বাকি কাজগুলো পুকুরে সারতে হবে। এবার বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো ধারা। মাথা নেড়ে বলল, না না, বাকি কাজের জন্য জায়গা আছে, শুধু জায়গাটা বাড়ির পিছনের দিকে, আর ওখানে আপনাদের বাড়ির মতো কমোড নেই, এই আর কি।